শরৎ উপর নিচ মাথা ঝাঁকালো। ডাক্তার ফের বললেন, স্ত্রীকে সব রকম শারীরিক পরিশ্রম থেকে দূরে রাখুন। এই কয়েকটা মাস অন্তত ওনাকে মানসিক শান্তি দিন, খুশিতে রাখুন, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কুলসুম বেগম এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এখন কি আমার মেয়ের সাথে দেখা করা যাবে? জি, যাবে, কিন্তু ওনার সামনে কান্নাকাটি করবেন না এবং এমন কিছু করবেন না এবং এমন কিছু বলবেন না যাতে ওনার মানসিক অশান্তি বেড়ে যায়। বলেই প্রস্থান করলো সবাই একসাথে। কুলসুম বেগম শরৎকে উদ্দেশ্য করে বললেন, তুমি আগে দেখা করে এসো, তারপর না হয় আমি। কুলসুম বেগমকে কথা শেষ করতে না দিয়ে শরৎ বলল, আপনি আগে যান আম্মা। আমি চাই না দিয়ে প্রথমে আমাকে দেখে হাইপার হোক। আপনি না ওর কাছে থাকুন, আমি বাইরে আছি। কুলসুম বেগম আর কোনো কথা না বলে তিয়াশার কাছে গেলেন। বাহিরে অপেক্ষায় রইল শরৎ। ভাবল শেষবারের মতো তিয়াশার পা ধরে হলেও মাফ চেয়ে তাকে ফিরিয়ে চাইবে সে, বোঝাবে। তিয়াশাকে ছাড়া আর অন্য কোনো কিছুতেই শান্তি নেই তার। কিন্তু ভাবনার বিষয়, এত কিছুর পর তিয়াশা মাফ করবে তো? শরৎ তিয়াশার কেবিনে প্রবেশ করেছে। চুপচাপ বেডের পাশে চেয়ারে বসে আছে সে। তিয়াশা মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে আছে। শরতের সাথে প্রথমে দেখা করতে চায়নি সে। কুলসুম বেগমের কথায় রাজি না হয়েও পারেনি। কুলসুম বেগমের কথাগুলো ছিলই এমন যে তিয়াশা সেটা নিয়ে না ভেবে পারেনি। কুলসুম বেগম যতক্ষণ কেবিনে ছিলেন ততক্ষণ শুধু শরতের কথা বলেছেন। শরতের ব্যবহারের পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন সম্পর্কে অবগত করেছেন। শরৎ সত্যি সত্যি বদলেছে। প্রিয় মানুষের অনুপস্থিতি তাকে বদলাতে বাধ্য করেছে। কুলসুম বেগম এটাও বুঝিয়েছেন একটা মেয়ের বিয়ের পর বাবা বাড়ির অতিথি হয়ে যায়। মাসে বেড়াতে এলে তবেই শোভা পায়, কিন্তু সংসার ছেড়ে চলে আসলে সে বাড়িতে মেয়েটার কোনো মূল্য থাকে না। যেমন এখন তিয়াশার নেই। আলো প্রতি মুহূর্তে তাকে অসম্মান করে, কথা শোনায়। তিয়াশা সংসার ছেড়ে এসেছে বলেই এত কিছু করার সুযোগ সে পাচ্ছে। আগে অপছন্দ করলেও এত বাজে ব্যবহার করার সুযোগ পেত না যেটা এখন পায়। শরৎ যেখানে নিজের পরিবর্তন ঘটিয়ে কিছু করার চেষ্টা করছে, সুতরাং এই সময় তিয়াশার উচিত শরতের পাশে থাকা। নিজের স্বামীর যদি সত্যি চিন্তা চেতনায় পরিবর্তন আসে, ব্যবহারে পুরুষত্ব প্রকাশ পায়, তাহলে তার পাশে থাকায় তিয়াশার কোনো সমস্যা নেই। সে তো এতগুলো মাস বছর ধরে এটাই চেয়ে এসেছিল। সে চেয়েছিল শরতের পরিবর্তন হোক, স্ত্রীকে ভালো রাখার জিদ হোক, তাদের একটা সুন্দর সংসার হোক। তিয়াশার মনে সন্দেহ, শরতেরা আসলে পরিবর্তন হয়, আর তার শরৎ কি নিজেকে আদৌ পরিবর্তন করতে পেরেছে নাকি শুধু উপরে একটা প্রলেপ এঁকে এসেছে? এই মানুষটাকে কি আরও একবার বিশ্বাস করা যায়? শরৎ নীরবতা ভাঙল। সাহস করে নিজের মানুষটাকে ছোঁয়ার সাহস করলো সে। আলতো হাতে তিয়াশার হাতটা নিজের হাতে নিয়ে মৃদু গলায় বলল, এখন কেমন লাগছে দিয়া? তিয়াশা কিছুক্ষণ এভাবেই চুপ থেকে শরতের দিকে ফিরে তাকালো। একটু স্বাভাবিকভাবেই বলার চেষ্টা করলো, আগের চেয়ে ভালো। ডাক্তার বলেছে বাবু ঠিক আছে, রাত 9টার দিকে তোমাকে বাসা নিয়ে যাওয়া যাবে। এই সময়টা একটু কষ্ট করে এখানে থাকতে হবে। তিয়াশা দীর্ঘশ্বাস ফেললো। বিড়বিড় করে বলল, বাড়ি, আপন বাড়িটা ডেকে নিলে শান্তি মিলতো। শরৎ চুপ মেরে গেল। যা যা সে তিয়াশার সাথে করেছে তার জন্য তো তিয়াশা এমন বলবেই। স্বামীর বাড়িটাকেও তো শরতের কথার আঘাতে কখনো নিজের বাড়ি মনে করতে পারেনি তিয়াশা। কিছু হলেই শরৎ শুধু বলতো, চলো বাপের বাড়ি দিয়ে আসি। বাবার বাড়িও তো ভাইয়ের বউয়ের যন্ত্রণায় কারাগারে রূপ নিয়েছে অনেক আগেই। শরৎ প্রলম্বিত শ্বাস ফেলে মাথা নিচু করে বলল, দিয়া, আর একটাবার আমাকে সুযোগ দেবে? এবারে শেষবার। এবার আমি তোমার বিশ্বাস ভাঙবো না। তিয়াশা শরতের চোখে চোখ রাখলো, মলিন মুখে বলল, আমি আবার নিজেকে অভাবে পতিত করতে পারবো না শরৎ। ভালোবাসার লোভে আমি ভালো থাকা বিসর্জন দিতে চাই না। তোমাকে ভালোবাসা পেতে কিচ্ছু হারাতে হবে না, বিশ্বাস করো। দিয়া, আমার তুমি ছাড়া হারানোর কিছু নেই বলেই হয়তো কিছু করার সাহস করতে পেরেছে। তুমি ছাড়া টাকার মূল্য আমার কাছে শূন্য। আমার সবটা শুধু তোমাকে ভালো রাখতে। দিয়া, আমি বিজনেস শুরু করেছি, আমার যা ছিল সবটা দিয়ে। তুমি বিশ্বাস করবে কি, চেষ্টা করেছি বলে হয়তো আল্লাহ আমাকে ফেরাননি। আমি উপার্জন করতে শুরু করেছি দিয়া। শরৎ প্যান্টের পকেট থেকে একটা ছোট খয়েরি বক্স বের করলো। বক্সটা খুলে তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল, গত কয়েকদিন যা ইনকাম করেছে তার থেকে কিছু টাকা দিয়ে আমি তোমার জন্য এই রিংটা নিয়েছি। এটাই পছন্দ করে দোকান থেকে নিয়েছিলাম। তখনই আম্মা কল করে জানানো তোমার অবস্থা। তিয়াশাই শরৎকে সত্যিই আর চিনতে পারছে না। যে শরৎ কখনো 10 টাকা খরচ করে তার জন্য একটা গোলাপ আনেনি, সে আজ এত টাকা খরচ করে স্বর্ণের আংটি নিয়ে এসেছে। তিয়াশার চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। অবিশ্বাস কম, আশ্চর্যের ছাপ বেশি। এটা সত্যি সেই শরৎ যে কিনা তার দায়িত্ব নেবে না বলে পালিয়ে বেড়াতো, অলসতা দেখাতো, আজ সে কিনা এসব করছে। এটা সত্যি সেই শরৎ।
তিয়াশাকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে শরতের চোখ টলমল করে উঠল, বুকে একটা ভয় জন্মালো। তিয়াশা আবারও ফিরিয়ে দেবে, তাকে বিশ্বাস করে আর কখনো ফিরবে না। ভারী হয়ে এলো তার কণ্ঠস্বর, বলে উঠল, তুমি ছাড়া আমার কেউ নেই দিয়া, প্লিজ আমাকে মায়ের মতো করে একা করে দিও না। আমাকে একটাবার বিশ্বাস করো, আমি আর একা থাকতে পারছি না। আমাকে একটা সুযোগ দাও দিয়া, ফিরে চলো আমার সাথে। কোথায়? তোমার বাড়িতে? আবার কখনো কিছু হলে তো আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করবে। আমি তো মেয়ে মানুষ, আমার কোনো বাড়ি নেই। শরৎ তিয়াশার হাতটা শক্ত করে চেপে ধরল, গলা খাদে নামিয়ে বলল, আমার যা কিছু আছে সবই তোমার, প্রয়োজন আমি কাগজ করে দেব। তুমি প্লিজ শুধু তোমাকে আমার করে দাও। আমি আমার সব কিছুর পরিবর্তে তোমাকে চাই। আমি তোমাকে আমার অবস্থাটা কেন বোঝাতে পারছি না। তিয়াশা ইতস্তত করে বলল, গোটা 3-3.5 বছর তোমায় বিশ্বাস করেই তো কেটেছে। প্রতিনিয়ত ভাবতাম, এই তো এখনই তুমি আমার কথা একটু ভাববে, আমাকে ভালো রাখার লোভ তোমার হবে, কিন্তু সেটা তো হয়নি। এখন হঠাৎ কিভাবে এত বদল ঘটলো তোমার? শরৎ মাথা নিচু করে জবাব দিল, এর আগে তো তুমি নিজেকে অসম্ভব ভালোবেসে নিজের কথা ভেবে আমাকে ছাড়ার সাহস করনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, সেজন্য হয়তো অমন করেছে। কিন্তু এখন বুঝেছি সবাই সবাইকে ছাড়ার ক্ষমতা রাখে। শুধু ছাড়ার পর যে কষ্টটা হয় সেটা জিদ করে সহ্য করে যায়। আমি তোমাকে ছাড়া তোমার ভালোবাসা আমি তোমাকে ছাড়া তোমার ভালোবাসা, এই যে থেকে থেকে তোমার আলতো হাতে আমার গাল স্পর্শ, বুকে মাথা রাখা, তোমার হাসি, এসব ছাড়া আমার চলছে না। শুধুমাত্র তোমাকে পেতে আমি আবার সব কিছু বাজি ধরেছি। আমার শুধু তোমাকে চাই। তোমাকে ভালো রাখার জন্য আমি সব করব, সব। তিয়াশার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই মানুষটাকে একবার কেন বারবার সে বিশ্বাস করতে চায়। মনে রাগ অভিমান যাই থাকুক না কেন, ভালো তো তাকেই বাসে। তিয়াশা জানে শরৎ যেটা সত্যি সেটাই বলে। সে এতদিন তিয়াশাকে ভালো রাখার দায়িত্ব ভালোভাবে পালন করতে চায়নি, সেটা কথা এবং ব্যবহারে বুঝিয়েছে। আজ যখন এভাবে বলছে, প্রমাণ দিচ্ছে, সুতরাং তাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছে তার। তাছাড়া বিবাহিত জীবনের সব সমস্যার সমাধান তো একে অপরকে ছেড়ে যাওয়া হতে পারে না। সব কিছু ঠিক করতে সাময়িক দূরত্ব বাড়ানোই যায়, তাতে যদি ভালো কিছু হয় তবে সেটা করা উচিত। তিয়াশা গাল মুছে শুকনো ঢোক গিলে বলল, আমি কি 3 বছর আগে সেই শরৎকে পাবো, যে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, যার মধ্যে আমাকে ভালো রাখার ইচ্ছে শক্তি ছিল? আমাকে কেউ অপছন্দ করলে সে নিজে তার সাথে দূরত্ব বাড়িয়ে দিত, আমাকে তুলোর মতো বুকে আগলে রাখতো। আমার মুখের হাসিই ছিল তার ভালো থাকার কারণ। আমি যদি একসাথে সব পাই তবেই আমি সুযোগ দিব, নচেত ন আকার না। শরৎ ঠোঁট টিপে হাসার চেষ্টা করলো, অথচ চোখে টলমল করছে পানি। চোখের পলক ফেলতেই গড়িয়ে পড়ল গাল বেয়ে। তিয়াশার হাতটা নিজের গালে ঠেকালো, পরক্ষণে চুমুতে ভরিয়ে দিল তিয়াশার সমস্ত মুখ। তিয়াশা শুধু এতগুলো মাস পর প্রিয় মানুষের স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করলো, মনে মনে বলে উঠল, আমি শরৎকে ছাড়া কিভাবে থাকার কথা ভাবতে পারি? তিয়াশা যে শরৎকে ছাড়া সত্যিই শূন্য। বিকেলের দিকে মায়ের সাথে বাড়ি ফিরল তিয়াশা। শরৎ বাসার সামনে ওদের নামিয়ে দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিয়াশা এবং কুলসুম বেগমের সাথে কথা বলে জানিয়েছে সে সন্ধ্যার পরে সে তিয়াশাকে নিজ বাসায় নিয়ে যাবে। বাসায় নিয়ে যাওয়ার আগে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে বাসার প্রতিটি কোণা নতুন করে সাজাতে চায় শরৎ। হসপিটালে বসে বসে তিয়াশার কাছ থেকে লিস্ট করে নিয়েছে কি কি কিনতে হবে, আর সে কিভাবে নিজের বাসাকে নতুন করে দেখতে চায়। তিয়াশা জানে এটুকু সময়ে কোনো কিছুই সম্ভব না। তাছাড়া সামান্য এই কয়েকদিনে তেমন টাকার মানুষ হয়নি যার সাহায্যে সে এখনই পুরো বাসা তিয়াশার মন মতো সাজিয়ে ফেলবে। তাছাড়া সংসার তো একদিনে সাজিয়ে ফেলার জিনিস না, সংসার সাজাতে ধৈর্য ধরতে হয়। এক এক সময় এক এক জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করলে সেটা নিজের বাসার জায়গায় করে নিতে হয়। শরৎ তবু ছাড়েনি। আপাতত যেগুলো প্রয়োজন বা অল্প টাকার মধ্যে সে তিয়াশাকে দিতে পারবে এমন কিছু জিনিসের নাম জেনে গিয়েছে, নিজে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গিয়েছে এবং যাওয়ার সময় স্পষ্টভাবে বলেছে, এখন অন্তত ব্লগটা প্লিজ খুলে রেখো। তোমার বাসায় তোমার ইনস্ট্রাকশনে সাজাতে দিও। তুমি গেলে সব হবে, কিন্তু তুমি যাওয়ার আগেই কিছু পরিবর্তন প্রয়োজন। তোমারও তো জানার প্রয়োজন তোমার শরৎ সত্যি তোমাকে ভালোবেসে বললেছে, সে তোমাকে সত্যিই ভালো রাখতে চায়। তিয়াশা আর কুলসুম বেগম বাড়ির ভেতরে প্রবেশ করতেই আলোর গলা শুনতে পেল। এগিয়ে আসতেই বুঝলো আলো রান্নাঘরে। তিয়াশা চলার গতি কমিয়ে দিলে কুলসুম বেগম বলে উঠলেন, এখন সোজা নিজের রুমে যাবি, কোথাও দাঁড়াতে হবে না। রুমে গিয়ে ভালো একটা শাড়ি পরবি আজ, যদি পারিস গোসলটা দিয়ে নি। হসপিটাল থেকে ফিরেছিস, নানা রকমের অসুখ বিসুখ রোগ বালাই সেখানে।
ভালো করে গোসল দিয়ে চুল শুকিয়ে নিই। এ সময় চুল যেন একদম ভিজা না থাকে বলে দিলাম। আমি খাবারের ব্যবস্থা করছি। তো যদি ওই একবেলা আর কিছু ভেবেছিস? তিয়াশা মাকে দেখে আবার রান্নাঘরের দিকে তাকালো। আলো তাদের দেখছে। তিয়াশা এবং কুলসুম বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো রান্নাঘরের দরজার দিকে। তিয়াশাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁচা দিয়ে বলে উঠল, দেখে তো একেবারে ভালো মানুষ মনে হচ্ছে। তখন কি বাড়ি থেকে বের হওয়ার জন্য নাটক করা হয়েছিল? কি নাটক বাবা? মরেই তো যাচ্ছিল মানুষজন, আবার জন্ম নেওয়ার মতো ফিরেও এলো। কত কিছু আর দেখবো। তুমি কি চাচ্ছিলে? আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যাক? মরে গেলে খুশি হতে? আমার খুশিতে কার কি আসে যায়? আমার খুশিতে কেউ বাঁচবেও না, আবার কেউ মরবেও না। আলোর দিকে তেরে গেলেন কুলসুম বেগম। থাপ্পড় দিতে হাত উঠাতেই তিয়াশা মাকে থামিয়ে দিল। ঠান্ডা মেজাজে বলে উঠল, আমাকে চুপ থাকতে বলে তুমি যেখানে সেখানে মুখ নাড়ছো কেন? সত্যি তো কে কি চাইলো তা দেখে তো আল্লাহ আমার মৃত্যু দেবে না বা বাঁচিয়ে রাখবে না। আমার আয়ুতে কারো হস্তক্ষেপ সম্ভব না, সব আল্লাহর হাতে। কুলসুম বেগম আফসোস করে বললেন, ছেলের সাথে বিয়ে করিয়ে শকুন এনেছিলাম আমি। শকুনের নজর কখন কোন বিপদ চায় সেই শকুনই জানে। ছেলের জীবন আর সংসার দুটোই শেষ উঠে পড়ে লেগেছে। এই মেয়ে কবে শিক্ষা পাবে আল্লাহ জানে। একটা মেয়ে তার বাপের বাড়ি এসে থাকবে সেটাও নাকি তার সহ্য হয় না। আর তার স্বামী যে আমার ছেলে আর কারো ভাই সেটাও ভুলে গেছে। আল্লাহ আছেন, প্রতিটা কথা তার কাজের ফলাফল এই মেয়ে পাবে। আলো বাজখাই গলায় বলে উঠল, বাড়ির বউই নাকি খারাপ? গিন্নির মুখ দিয়ে তো কত ভালো ভালো কথা বের হচ্ছে, তাই না? নিজের ছেলের বউকে শকুন বলা হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে। যার অভিশাপ তারই লাগবে। সাদ্দাম আগে আসুক, বউয়ের দোষ শুধু দেখা হয়। এদিকে মাঝে আরেক কাঠিও পড়ে সেটা তো জানে না। তিয়াশা মায়ের হাত ধরে মায়ের ঘরের দিকে টেনে নিয়ে গেল। বলতে থাকলো, আম্মাজান খুল, দোয়া করো এবার যেন আমাকে ঠকতে না হয়। বিশ্বাস করো, শরৎ যদি সত্যিই বদলে যায় আর আমায় ভালো রাখতে চায়, আমার মনের মতো হয়, তাহলে দুনিয়ার কাউকেই আমি পরোয়া করব না। এক আল্লাহ ছাড়া আমি কাউকে নজরে আসতে দেব না। আর তোমার ছেলের বউ, আল্লাহ আছেন তার জন্য। আল্লাহকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না। তিনি সব দেখেন এবং জানেন। তিনি দেখে নেবেন সবটা। তুমি এইসব নিয়ে আর কিছু বলবে না, তাকেও না আর ভাইকেও না। আম্মা, আমি সব ভুলে সংসার করতে চাই, শরতের সাথে ভালো থাকতে চাই আমি। সেটা যদি ভাগ্যে না জোটে তবে আমি দ্বিতীয়বার এই বাড়িতে ফিরবো না। আশা করছি এবার সব ঠিক হবে। কুলসুম বেগম মেয়ের মাথায় হাত রেখে মিষ্টি হেসে বলল, আল্লাহ তোমার সহায় হোক। তবে মাথায় রাখবে, সব সময় সবাইকে ছাড় দিতে নেই। সবাইকে ছাড় দিলে নিজের প্রতি অবিচার করা হয়, আর সেটা এক প্রকার জুলুমও। ছাড় দিতে থাকলে তারা উঠতে থাকবে, উড়ে এসে এসে মাথায় ঠোকর বসাবে। তোমার উচিত নিজের হয়ে সব সময় লড়ে যাও সবার সাথে। তিয়াশা মায়ের কথায় সায় জানিয়ে বলল, হ্যাঁ আম্মা, নিজেকে ভালোবাসতে শুরু করেছি আমি। নিজেকে আর ছোট হতে দেব না কোথাও। কুলসুম বেগম মেয়ের গালে হাত ছুঁয়ে আদুরে গলায় বললেন, যাও, এবার তৈরি হও, গোসল করে সুন্দর করে একটু সেজো আজ। আমার মেয়েটাকে অনেকদিন সাজগোজ দেখি না। তিয়াশা নিজের রুমের দিকে যেতে গিয়েও থেমে গেল। কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, আম্মা, আমিও বাড়িতে যেতে রাজি হয়ে ভুল করলাম না তো? কুলসুম বেগম আশ্বস্ত করে বললেন, পুরুষের পরিবর্তন সহজে হয় না, কিন্তু সেটা সত্যি কখনো হলে সেটা আজীবনের জন্য সুখকর হয়। তিয়াশা মায়ের কথা আল্লাহর উপর ভরসা রেখে আরেকটা বার প্রিয় মানুষটাকে সুযোগ দেওয়ার কথা ভাবলো সে। তিয়াশা গোসল শেষ করে ভেজা চুলে আয়নার সামনে এসে দাঁড়ালো। লাল টকটকে একটা শাড়ি পরেছে সে, আঁচল কাঁধের উপর উঠিয়ে নেওয়া, উঁচু পেটটা উকি দিচ্ছে বারবার। কিছুক্ষণ পরপর ভেতর থেকে কেউ নিজের উপস্থিতি জানান দিচ্ছে। এক নজরে আয়নায় নিজের পেটের দিকে তাকিয়ে আছে তিয়াশা, মুখে মিটি মিটি হাসি। অন্য সময়
পোশাকের উপর দিয়ে তার নিজের ভেতরে বেড়ে ওঠা প্রাণীটার উপস্থিতি বুঝলেও আজই প্রথম এভাবে দেখার সৌভাগ্য হলো তার। বেশ কিছুটা সময় এভাবেই কাটলো। ধীরে ধীরে চুল শুকিয়ে নিল সে, চুল আঁচড়ে ছেড়ে রাখলো। মা বলেছে একটু সাজগোজ করতে। এই সময় আর কি সাজবে সে? হাতের কাছে যা পেল তা দিয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল। বোঝার উপায় নেই সেভাবে। তিয়াশা তৈরি হওয়া অনেক আগেই শেষ। সন্ধ্যার পর কুলসুম বেগম একটা ছোট বাটিতে পায়েস নিয়ে রুমে প্রবেশ করলেন। তিয়াশা নিজের প্রয়োজনীয় জিনিস জামাকাপড় গুছিয়ে নিচ্ছিল। মাকে পায়েসের বাটি হাতে দেখে দাঁড়িয়ে গেল। কুলসুম পায়েসের বাটি তিয়াশার হাতে দিয়ে বললেন, এটা খেয়ে না তো মা, পরশুদিন খেতে চেয়েছিলি, এখন চলে যাবি। তোকে কিছু খাওয়ানোর কখন আবার সুযোগ হবে কে জানে। শোন, যখন যা খেতে ইচ্ছে করবে শরৎকে বলবি, আর ঘরে বানানোর কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে জানাবি। আমি রান্না করে সোজা তোর বাসায় গিয়ে হাজির হব। তিয়াশা এক চামচ পায়েস মুখে নিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে নিল। বলল, পায়েসটা মুখে নিয়ে বুঝলাম কেন আমার তোমার হাতে পায়েস এত খেতে ইচ্ছে হচ্ছিল। তোমার হাতে পায়েসের সাথে কোনো কিছুর তুলনা হয় না। কুলসুম বেগম মেয়ের দিকে মায়াভরা দৃষ্টি ফেলে বললেন। পেট ভরে খেয়ে নে মা, লাগলে বলবি আরো আছে। বাহির থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, তাতে একটা নাম। তিয়া। তিয়াশা চকিতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, শরৎ। শরৎ তিয়াশার রুমের ভেতরে প্রবেশ করলো। তিয়াশাকে প্রায় বউ সাজে কিছুক্ষণ মুগ্ধ চোখে দেখে বলল, তোমার কি হয়েছে? আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, বাইরে খুব বাতাস, আস্তে ধীরে যেতে হবে, সময় অনেকটা লাগবে। তিয়াশা মায়ের দিকে তাকাতেই কুলসুম বেগম বলে উঠলেন, টিয়া রেডি আছে, কিন্তু না খেয়ে তো যেতে দিচ্ছি না আব্বা। এখন বাসায় গিয়ে দুজন আবার কি খাবে, তার চেয়ে ভালো হবে এখান থেকে খেয়ে যাও, আর কিছু খাবার নিয়ে যাও। আগামীকাল থেকে রান্না বান্না করে খেও, আজ আর এসবের চিন্তা করতে হবে না। তিয়াশা পায়েসটুকু শেষ করে পায়েসের বাটি বাড়িয়ে দিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আর একটু দেবে? দুজনে বস, আমি দুজনের জন্যই নিয়ে আসছি। কুলসুম বেগম বেরিয়ে যেতেই শরৎ তিয়াশার দিকে এগিয়ে গেল। বাহিরের দিকে একবার উকি দিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলো, তোমার জন্য নিজে হাতে বিরিয়ানি রান্না করেছে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, একসাথে খাবো বলে আমি এখনো টেস্ট করিনি। মাকে বলো কোনো খাবার দিতে হবে না। তিয়াশা অবাক চোখে শরতের দিকে তাকালো। তুমি রান্না করেছো? হ্যাঁ, তুমি পছন্দ করে বলে নিজে রান্না করেছে। তাহলে বাসা কে গুছিয়েছে? বন্ধুরা এসেছিল, ওরা নিজেরা সব করে দিয়েছে, পরিবর্তে টাকা ঘুষিয়েছে প্রচুর। বাসায় চলো, দেখতে পাবে সব। তোমার রুম তুমি যেভাবে চেয়েছিলে সেভাবেই সাজানোর চেষ্টা করেছে। ওখানে সব তোমার মন মতো হবে, সব। তিয়াশা এক পলকে শুধু চেয়ে রইল শরতের দিকে। এই মানুষটা তাকে অসম্ভব ভালোবাসে সেটা জানে, কিন্তু এই যে ভালো রাখার তাগিদ সেটা আগে মানুষটার মাঝে সে দেখেনি। তিয়াশা নিজেকে ভালোবেসে দূরত্ব বাড়িয়েছিল, তার জন্যই বোধহয় শরৎ তার গুরুত্বটা বুঝেছে। তিয়াশাকে চুপ থাকতে দেখে শরৎ তিয়াশার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো গলায় বলে উঠল, আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করো, আমি সে আগের শরৎ আর নেই। তোমার সাথে সাথে আমাদের অনাগত সন্তানকে ভালো রাখার জন্য আমি পরিশ্রম করেছি। তিয়াশা শরতের চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে বিশ্বাস করি শরৎ, আগেও করেছি, এখনো করি। তোমার বিশ্বাসের দাম আমি দেব তিয়া, তোমাকে আমি মাথায় করে রাখবো। কিন্তু আমি যে এই বুকে থাকতে চাই। শরতের বুকের দিকে ইশারা করে কথাটা বলল তিয়াশা। শরৎ মুচকি হেসে বলল, এই বুক কেন, এই মানুষটাই তো তোমার। এই মানুষটার সবটা জোরে শুধু তুমি। শরৎ থেমে বলল, তোমাকে খুব ভালোবাসি তিয়া। তিয়াশা মুচকি হেসে জবাবে বলল, আমি বাবা নিজেকে ছাড়া কাউকে ভালো টালোবাসি না। শরৎ তিয়াশাকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, তুমি তোমাকে ভালোবাসো, আর এই যে তুমি তোমাকে ভালোবাসো বলেই তো আমি তোমাকে নতুন করে আরো বেশি করে ভালোবাসতে পারলাম। কুলসুম বেগমের কাছ থেকে বিদায় নিয়ে তিয়াশাকে নিয়ে বের হচ্ছিল। সাদ্দাম বাসায় নেই, সেটা শরৎ আগে থেকেই জানতো। অনেকক্ষণ ধরে এই বাসায় আসার পরও আলোকে দেখতে না পেয়ে এ ব্যাপারে জানতে তিয়াশা জানায় আলোর সাথে একটু ঝামেলা হয়েছে। শরৎ আর আগ্রহ দেখায়নি। তিয়াশাকে নিয়ে বের হওয়ার সময় তিয়াশার হাতে থাকা সামান্য পাশ ব্যাগটাও শরৎ তিয়াশা থেকে নিয়ে নিলে আলো তার নিজের রুমের দরজার সামনে থেকে বলে উঠল, বইয়ের জন্য দেখছি দরদ উতলায় পড়ছে। এত দরদ থাকা সত্ত্বেও মানুষজন কেন যে বউ বাপের বাড়ি ফেলে রাখে? শরৎ মৃদু হেসে বলল, বউ যেহেতু দরদ উতলায় পড়বে, ভাবি হলে হিংসা আর দেখতে না পারো স্বভাব বদলাতো। আর বউ রেখেছিলাম নিয়ে যাচ্ছে,
আমার জিনিস বলে কথা, কারো কালো মুখ দেখতে আর রাখতে পারছি না ভাবি। আলো তেজি গলায় বলে উঠল। মুখ সামলে কথা বলো শরৎ। আপনি একটু দেখে শুনে কথা বলুন ভাবি। আমি তিয়া নই। ভাইয়ের সংসারের শান্তি আনার দায় আমার নেই। আমার দেখে ইট মারলে পাটকেল খেতেই হবে। আমি তিয়াসের মতো মুখ বুঝে সহ্য করে যেতে পারবো না। আপনি সম্পর্কে আমার বড়, অথচ ছোট বোন হলে ঠাটিয়ে দিয়ে গেলে 2টা থাপ্পড় মেরে সোজা মানুষ বানিয়ে দিতাম এমন অমানুষ থেকে। বাড়ির জামাই হয়ে অনেক বেশি কথা বলছো, অনেক বড় বড় কথা বের হচ্ছে মুখ দিয়ে। আমি নয় বাড়ির খারাপ জামের পরিচয় দিচ্ছে, কিন্তু আপনি তো পাড়ার কুচুটে মহিলাদের পরিচয় দিচ্ছেন। বাড়ির সবাইকে একসাথে নিয়ে কিভাবে সংসার করতে হয় সেটা তো আপনার মতো মহিলা জানবেই না। তিয়াশা এবার জবাবে বলল। আপনি নিজের মুখ সামলান। আমাকে যা বলেছেন, শরতের সাথেও খারাপ ব্যবহার করতে আপনার বাচ্ছে না? নিজেকে আর কত নিচে নামাবেন আপনি? আল্লাহর গজব আসবে আপনার উপর খুব তাড়াতাড়ি। ননদরা নাকি ভাবিদের ভালো থাকা কেড়ে নেয়, আর আপনি? ও আচ্ছা, ভাবি হিসেবে তো ননদের খারাপ করছেনই, ননদ হিসেবেও কি তাই করেন নাকি? আমার ভাই আপনার সাথে সংসার করছে কিভাবে কে জানে? আপনার মুখের ভাষায় যে কাটা। কুলসুম বেগম জামাতা মেয়েকে ঠেলে বাহিরের দিকে এগিয়ে দিয়ে বললেন। আর কথা বাড়াস না বাবা, নতুন করে জীবনে শুরু করতে যাচ্ছিস। দোয়া করি দুজন খুব ভালো থাক, সবাই দেখুক তোরা ভালো আছিস। খুব ভালো থাক তোরা। শরৎ উক্ত বিষয়ের কথা না বাড়িয়ে তিয়াশাকে উদ্দেশ্য করে বলল। তুমি মার সাথে এসো, আমি বাইক গাড়িতে উঠিয়ে ফেলি। শরৎ বেরিয়ে যেতে আলো মুখ বাঁকিয়ে বলে উঠল। দেখা যাবে মানুষের সংসার কতদিন টিকে। তিয়াশা দাঁড়িয়ে গেলে কুলসুম বেগম কিছু না বলতে ইশারা করলেন, কিন্তু তিয়াশা সেটা না করে আলোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। আপনাকে কিছুতেই মাফ করা যায় না ভাবি। এত এত কথার আঘাত আমি কিভাবে মাফ করবো আপনাকে? আপনাকে দেখলেই আপনার খোঁচা দেয়া কথাগুলো মনে পড়বে, ক্ষত গভীর হবে আমার। আমার সংসার না টিকলে শরৎ আমাকে আবার ঠকালে আমি এই বাড়িতে আর ফিরবো না। কিন্তু আপনার সাথে কখনো আমার চেয়েও যদি খারাপ কিছু হয় তখন কি করবেন আপনি? আমি এখন এই মুহূর্ত থেকে চাচ্ছি আপনিও এরকম কোনো বিপদে পড়ুন, আর বুঝুন আমি ঠিক কোন পরিস্থিতি পেরিয়ে এসেছি। আজ থেকে আমাদের নতুন সংসার শুরু। অনুভূতিগুলো নতুন লাগছে। আমি পুরনো শরৎকেই পেতে চাই, উইথ আরো আরো ভালো গুণ। অবশ্যই ম্যাম, বাড়ি চলে শুধু কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তিয়াশা শরতের দু চোখে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর আলতো গলায় বলল। ভালোবাসি শরৎ। শরৎ মুচকি হেসে বলল। কিন্তু আমার মহারানী তো নিজেকে ভালোবাসে। তিয়াশা মৃদু হেসে শুধু আধো আধো শব্দে বলল। তুমি তো আবার নিজেরই, নিজেকে নিজের মানুষকে কে না ভালোবাসে?